বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, এই পর্বের মধ্য দিয়ে তৃতীয় মাত্রা 24 বছরে পা দিচ্ছে। 2003 সালের 17 জুলাই তৃতীয় মাত্রা যাত্রা শুরু করেছিল এবং আপনাদের নিরবিচ্ছিন্ন সমর্থন, সহায়তা এবং সমর্থন নিয়ে তৃতীয় মাত্রা এগিয়ে চলেছে। প্রশ্ন হচ্ছে যে তার লক্ষ্য অর্জিত হয়েছে কিনা, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া তৃতীয় মাত্রায় কোনো অবদান রাখতে পারছে কিনা, দুর্বলতাগুলো কোথায় 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 সংশোধন করা দরকার আমাদের এই পথযাত্রায়, সেই সব বিষয় নিয়ে এবং সেই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রে যে নানা পর্যায়ে উত্তরণ, এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া এবং সেখানে কোথায় কোথায় দুর্বলতা এবং কোথায় কোথায় কাজ করা দরকার, সেসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন রাজনীতিক, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডক্টর আবু সাঈদ এবং লেখকও, এবং আমার ডানে রয়েছেন শিক্ষাবিদ, ইতিহাসবিদ প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে এবং আপনাদের দুজনকেও অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনাদের কাছে তৃতীয় মাত্রায়। আপনাকেও জন্মদিনের শুভেচ্ছা। প্রফেসর ডক্টর আবু সাঈদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আমাদের এই 23 বছরের পথযাত্রা কোথায় কোথায় সীমাবদ্ধতা, কোথায় কোথায় সংশোধন দরকার, কাজ করা দরকার। তৃতীয় মাত্রা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং অগণিত দর্শক শ্রোতা বলতে গেলে তৃতীয় মাত্রার ভক্ত, তারা আবার তৃতীয় মাত্রার প্রতি তাদের একটা শ্রদ্ধাবোধ এবং বস্তুনিষ্ঠতার বিষয়গুলো যেভাবে আলোচিত হয় সেটা বলার মতো না। এমনকি কর্তৃত্ববাদের শাসন আমলেও আমরা যা টকশো করতে এসেছি তৃতীয় মাত্রায় বাধাহীনভাবে আমাদের বক্তব্য পেশ করার যে সুযোগ তৈরি করে দিয়েছিলেন তার জন্য তৃতীয় মাত্রার কাছে কৃতজ্ঞ। বিশেষ করে তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের কাছে আমরা কৃতার্থ। তৃতীয় মাত্রা আজকে জন্মদিন, চ্যানেলের তৃতীয় মাত্রা আজকে জন্মদিন। জন্মদিনের বাড়তি বর্ণালী আয়োজন নেই, উৎসব নেই, আছে আন্তরিকতা, সৌহার্দ্য এবং একই সাথে এগিয়ে যাওয়ার অমিত সম্ভাবনা। তৃতীয় মাত্রা বহু বিচিত্র, প্রায় 1 বছর ধরে আমি প্রতিদিনে তৃতীয় মাত্রা দেখি, বহু বিচিত্র বিষয় নিয়ে আসছে। এই বৈচিত্র্যের ভিতরেই দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে অবদান রেখেছে সেটা বলার কথা নয়। মানুষকে সচেতন করা, বিবেককে জাগ্রত করা, মননকে সংহত করার যে কাজটি রাজনীতিবিদদের, সেই কাজটি অনেকাংশে তৃতীয় মাত্রার ভিতর থেকে আমরা পেয়েছি। তৃতীয় মাত্রায় কী নেই? সেই নবসাহিত্য থেকে শুরু করে অতল প্রশান্ত মহাসাগরের অতল সাগরের যে পরিব্যাপ্তি, অর্থাৎ মানুষ তার জীবনকে ঘিরে যে স্বপ্ন দেখে, যে আকাঙ্ক্ষা এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত নিজের বিবেককে জাগ্রত রাখে, কর্মনিষ্ঠাকে সচল করে রাখে, তারই ধারাবাহিকতায় তৃতীয় মাত্রার বিচার করতে হবে। তৃতীয় মাত্রা শুধু, আমি আরেকটা কথা বলে দিই, এক মাত্রা আমরা দুজন মিলে 2 মাত্রা, আপনার হলেন আর এক মাত্রা, যদি আপনি স্বীকার করেন না তারপরে বলি, এবং নিরপেক্ষ, কিন্তু আমি নিরপেক্ষতা বিশ্বাস করি না। কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় 5ই নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী মিসেস গান্ধী উনি ওয়াশিংটনে যে কথাটা বলেছিলেন সেই কথাটা বারবার ঘুরে আসে। উনি বলেছিলেন একটা নির্যাতিত জাতি যেখানে ন্যায্যতা এবং অন্যায্যতা থাকে
সেখানে নিরপেক্ষ চুপ করে থাকা এটা অন্যায্যতার, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। সেই হিসাবেই জিল্লুর রহমান শত রক্তচক্ষু, ধমক এবং বিধিনিষেধ সবকে অতিক্রম করে উনি ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য চ্যানেলে বিশিষ্টজনদের আমন্ত্রণ জানান এবং তাদের কথার মাধ্যমে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সাংস্কৃতিক এবং সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, তার সাথে সাথে আন্তর্জাতিক সম্পর্ক এবং আমাদের যে সম্পদ বিভিন্ন জায়গায় রয়েছে, সমুদ্র থেকে শুরু করে কৃষির থেকে শুরু করে সেই বৃক্ষরাজি, সব মিলেই ওনার অবরত বিচরণ। তো আপনার কোনো পরামর্শ আছে কিনা আমাদের জন্য? পরামর্শ পরে বলে, স্যার বলুন। জি, প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন। ধন্যবাদ। আমি একটু আদ্যপান্ত বলতে চাই। প্লিজ। তৃতীয় মাত্রার সব কিছু নেই। তৃতীয় মাত্রা এখানে সমস্যাটা হচ্ছে সংশোধনের কথাটা পরে বলছি, কিন্তু প্রথমেই বলে নিই তৃতীয় মাত্রা কেন ভালো লাগে সেই কথাটাই বলে নেই। তৃতীয় মাত্রা এক নম্বর কারণটা হচ্ছে তৃতীয় মাত্রা আমার কাছে অরাজনৈতিক মনে হয়। রাজনীতি নিরপেক্ষ এই জন্যে যে রাজনীতির কথা এখানে আছে, গণতন্ত্র, সুশাসন সব কিছু নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু এই যে আমি আছি এখন, আমি বিভিন্ন চ্যানেল থেকে বিদায়, কিন্তু তৃতীয় মাত্রায় ঠিকই এসছি এবং আমার প্রতিপক্ষ বা আমার সহযোগী কথক যিনি আছেন তিনিও নেই কোথাও, কিন্তু তৃতীয় মাত্রা আমরা ঠিকই আছি। উই আর ব্লেসড। আমরা সেই জন্যে রাজনীতির কথা হচ্ছে রাজনীতি নিরপেক্ষভাবে, এক। দুই নম্বর হচ্ছে তৃতীয় মাত্রা একটু ব্যতিক্রমী কথকতার অনুষ্ঠান, টকশোক আমি বলি কথকতার অনুষ্ঠান। তো এই কথাটি স্পষ্ট করে বলতে চাই যে তৃতীয় মাত্রা শুধুমাত্র একটি কথকতার অনুষ্ঠান নয়। এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, বেশ বছর আগে গাড়িতে যাচ্ছিলাম আমার কাজের জায়গায়, তো আমি একটা পত্রিকায় পড়লাম যে তৃতীয় মাত্রার প্রশংসা একজন ব্যক্তি। আমি সঙ্গে সঙ্গে জিল্লুরকে ফোন করে, উপস্থাপককে ফোন করে জানালাম যে এই দেখো কি লিখেছে। 3 নম্বর হচ্ছে আমার 2018-তে সস্ত্রীক আমরা হজ করেছি। কোনো বাঙালি গাড়ি চালক আমার কাছ থেকে ভাড়া নেয়নি, কিন্তু একই সঙ্গে তারা তৃতীয় মাত্রায় আমাকে দেখেছে, এই কথাটা স্পষ্ট বলল। এবং তৃতীয় মাত্রা দেখলে আর পার্লামেন্ট দেখবার উপায় নেই। পার্লামেন্ট, কারণ এখানে তৃতীয় মাত্রায় যা বলা হয়েছে পার্লামেন্টে তাই বলা হয়, কিন্তু তাও বলা হয় না, সেই কথা বলা হয়েছে। বাঙালি, প্রবাসী বাঙালি কর্মী যারা আছেন তারা সবাই মিলে তৃতীয় মাত্রা দেখেন এবং এই জন্য দেখেন দেশ এবং জনগণ সম্পর্কে সব কিছু জানা যায়। আরেকটি কথা হচ্ছে, সবশেষ কথা আমার এই মুহূর্তে, সেটি হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে এই যে আমি বললাম, প্রথমেই বলে নিয়েছি কিছুটা, আবার বলছি যে তৃতীয় মাত্রার রাজনীতি নিরপেক্ষ, কিন্তু রাজনীতির কথা আছে।
রাজনীতি, সমাজ, সংস্কৃতি সব কিছুর কথা বলা হচ্ছে এখানে, কিন্তু এখানে বলা হয় এখানে রাজনীতি নেই এই অর্থে যে অন্তর্বর্তী সরকার থেকে এই সরকার পর্যন্ত আমরা দুজনেই এই চ্যানেলে বিদায়, কিন্তু তৃতীয় মাত্রা আমরা ঠিকই আছি। তো সেই জন্যে এই চ্যানেলটি, এই এই চ্যানেল আইয়ের এই তৃতীয় মাত্রার অনুষ্ঠানটি আমার কাছে খুব ভালো লাগে। দেশ এবং জনগণের কথা বলবার উদ্দেশ্যে এই কথাটি বলা হয়। থ্যাংক ইউ। কোনো সীমাবদ্ধতা, কোনো পরামর্শ আপনার মানে? আমার পরামর্শ একটি পরামর্শ, সেটি হচ্ছে আপনারা মানুষ যখন নির্বাচন করবেন তখন যেন ভেবে চিন্তে একটু করুন আর কি, যেন সত্যি কথা বলতে পারেন। আমরা সত্যি কথা শুনতে চাই, বলতে চাই। ইনিয়ে বিনিয়ে সত্য মিথ্যা মিলিয়ে কথা বলার লোক যথেষ্ট আছে বাংলাদেশে, কিন্তু সত্যি কথা ঝটপট বলে দেবার মতো মানুষ খুবই কম আছে। প্রফেসর আবু সাঈদ। দেখেন, সময়ের প্রেক্ষিতে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন আঙ্গিক পরিবর্তন হয়। তৃতীয়বারটা আমি দেখেছি যে গেল সরকারে, অন্তর্বর্তীকালীন সরকারে খুব কম লোকই এখানে এসেছেন যারা দেশ ও জাতির কথা বলবে, পথ দেখাবে। এই ভিন্ন প্রেক্ষাপটে তৃতীয়বার্তার টিকে থাকাটি আমার কাছে মনে হয়েছিল কঠিন ব্যাপার। কারণ তৃতীয়বার্তা সত্য কথা বলে, সত্য সবসময় তিক্ত এবং প্রতিশোধ স্পৃহাকে যারা মানুষ নয় তাদের উদ্দীপ্ত করে। তৃতীয়বার্তার কোনো চটকদারি কথা নেই। এখানে আছে মননশীলতা, সাংস্কৃতিক চিন্তা এবং নতুন নতুন উদ্ভাবনী বিষয় এখানে আলোচনা হয়। তৃতীয় মাত্রার জিলু ভাই বলেছেন ত্রুটি কী? ত্রুটি একটাই, সেটা হলো এখন তৃতীয় মাত্রায় থেকে বহু প্রোগ্রাম আসে, টক শো জাতীয়, টু দ্য পয়েন্ট, মত সহমত, ভিন্ন মত সহমত, আরও কী কী প্রোগ্রাম আসে। তৃতীয় মাত্রার মতো অনুষ্ঠানে কীভাবে আর্থিকভাবে শক্তিশালী হবে, অর্থাৎ বিজ্ঞাপন পাবে, তার কোনো সুযোগ আমি দেখি না। এই জায়গাতে বোধহয় তৃতীয় মাত্রার মেরুদণ্ড শক্ত হয়ে দাঁড়ানোর ক্ষেত্রে একটা অসুবিধা আছে। আমি জানি না কথাটা সত্য কিনা, তবে আমি মনে করি যে এই ধরনের প্রোগ্রাম স্পন্সর করার লোক, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান খুব কমে আছে, যার কারণে যে জিল্লুর রহমানকে আমি দেখেছি কামারখন্দে, যে জিল্লুর রহমানকে আমি দেখেছি বরিশালে, যে জিল্লুর রহমানকে দেখেছি ময়মনসিংহে, যে জিল্লুর রহমানকে দেখেছি বাইরে, সেখানে লাইভ ব্রডকাস্ট করে মানুষের মুখোমুখি হয়ে মানুষের সাথে কথা বলে মাঠে দাঁড়িয়ে তাদের মতামত, অভিমত সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার যে সুবিধাটা ছিল, এখন সেটা আছে বলে আমার মনে হয় না। আছে বলো না, এইটা তৃতীয় মাত্রার একটা কাঠামোগত দুর্বলতা হতে পারে, আর্থিক সংশ্লেষের দুর্বলতা হতে পারে, কিংবা ব্যবস্থাপনার দুর্বলতা হতে পারে, আমি জানি না কোনটা। তাই যদি হয় তাহলে চ্যানেল আই যারা সামগ্রিকভাবে দেখেন তাদের কাছে আমার আবেদন থাকবে, তৃতীয় মাত্রা সারা বাংলাদেশে
ছিটিয়ে থাকা যে সমস্যা এবং সংকট, মব সংকট, তারপরে হলো মাদক, সন্ত্রাস এবং মধ্যস্বত্বভোগীদের যে উত্থান নূতনভাবে আবার হয়েছে, এগুলোর বিষয়ে তৃতীয়বারটা কতখানি কী করতে পারবে আমি জানি না, তবে মানুষ শুনতে চায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হচ্ছে? আমার এলাকায় পেঁয়াজের দাম এখন 1100 টাকা, আর ঢাকা এসে কত হয় আমি জানি না, কারণ আমার পেঁয়াজ দেশে আসে। তেমনি করে পটল, আলু সব কিছু আমার এলাকা হয়। ওই জায়গা থেকে যে দাম আসে, ঢাকা আসতে আসতে তার 2 গুণ দাম কেন হয়? রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যারা আছে তাদেরকে এটা পরিপূর্ণভাবে এটা অ্যাড্রেস করতে হবে। এটা অ্যাড্রেস যদি না করা হয়, তাহলে বর্তমান যে সরকার আছে, তারুণ্যের একটা প্রতিমূর্তি আমরা দেখি, যে তারুণ্য দেশ এবং বিদেশে আলো ছড়াবে, বাঙালি জাতির উন্নত শিরে দাঁড়াবে, মানব সম্পদ আরও দক্ষ হবে এবং মানুষকে সম্পদে রূপান্তরিত করে জাতিকে অগ্রসর করে নেবে। সেই ক্ষেত্রে তৃতীয় মাত্রার পরিধি, বিস্তৃতি, তাদের আগ্রহ এবং তার সাথে সাথে তাদের জনবল, কর্মদক্ষতা সব কিছু অগ্রসর হওয়া দরকার। থ্যাংক ইউ। এইটা ঘাটতি আছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় অনুষ্ঠানগুলো দেখে যে মনে হয় এটা পরিপূর্ণতা লাভ করতে পারে নাই এই কারণে। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, আপনি বলছিলেন যে গণতন্ত্র, সুশাসনিক বিষয়গুলো শব্দমালা উচ্চারণ করেছেন এবং তৃতীয় মাত্রা শুরু থেকেই এই বিষয়গুলোকে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সুশাসন নিশ্চিত করা, দুর্নীতি বিরোধী একটা পরিবেশ তৈরি করা, এই বিষয় এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য আমরা কাজ করেছি এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতার ইস্যুগুলোকে অ্যাড্রেস করবার চেষ্টা করেছি। একটি অনুষ্ঠান বা একটি পত্রিকা, একটি টেলিভিশন চ্যানেল হয়তো সব বদলে দিতে পারবে না, সবাইকে বিলেই করতে হবে। বাংলাদেশে এখন অসংখ্য টেলিভিশন চ্যানেল, অসংখ্য পত্রপত্রিকা, অসংখ্য অনলাইন পোর্টাল। আমি একটু সামগ্রিকভাবে বাংলাদেশের গণমাধ্যম, তার পাশে তো আবার সামাজিক যোগাযোগ মাধ্যমও অনেক সক্রিয় এবং ভালো মন্দ সেটা আপনারা ভালো বলতে পারবেন। সবার হাতেই, সবাই এখন সাংবাদিক, সবার হাতেই একটা ডিভাইস আছে। সো সব মিলিয়ে আপনি কি মনে করেন এই জায়গায় গণমাধ্যম যদি শক্তিশালী থাকে, স্বাধীনভাবে কাজ করে এবং সে যদি তার প্রকৃত ভূমিকাটা পালন করে, তাহলে অন্যান্য যেসব সমস্যা আছে সেগুলো সমাধান করা অনেক সহজ হয়, কিন্তু সেখানে আপনি কি দেখেন? যে কোনো সরকারের জন্যে স্বাধীন গণমাধ্যম অত্যন্ত প্রয়োজনীয় আমি মনে করি। এবং রিচার্ড কবডেন একবার বলেছিল 19 শতকে যে লন্ডন টাইমস হ্যাজ মেড অ্যান্ড আনমেড মেনি মিনিস্ট্রিজ অফ ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডই বলেছেন, আমরা ব্রিটেন বলি আমরা। তো এর কারণটা হচ্ছে রিচার্ড কবডেন জানতেন যে লন্ডন টাইমসে যা কিছু বলা হয়, যা কিছু লেখা হয়, সত্যি কথায় লেখা হয়। আমি নিজে 5-6 বছর ব্রিটেনে ছিলাম, কারণ আমি জানি যে কীভাবে সব পত্রপত্রিকায় লেখা। বাংলাদেশের পত্রপত্রিকা হচ্ছে সম্পাদকের ইচ্ছা খেয়াল খুশির মতো, বা যারা ব্যবস্থাপনা করেন তাদের ইচ্ছা মতো খেয়াল খুশির মতো চলে। এটা কখনোই চলতে পারে না। পত্রপত্রিকা চলবে সত্যের উপরে। তো লন্ডন টাইমস তার সম্পূর্ণ দৃষ্টান্ত, একটা সম্পূরক দৃষ্টান্ত বলা যেতে পারে। তো আমি একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে যে যারা কথক আনেন আপনি বা আপনারা যারা আনেন, তারা
দূরদর্শনটাকে সামনে রাখুন। পশ্চিম বাংলার দূরদর্শন যারা কথা বলে, আবুল বাশার যেমন, আবুল বাশারের মতো কথা সাহিত্যিক বাংলাদেশে আছেন বলে আমার মনে হয় না। তার প্রথমে তাকে দেখে পছন্দ হয়নি, কিন্তু আমি ওনার কথা বলতে যখন আমি এক শুরু সময় ওনার করলেন interview করেছিলাম, তখন তাকে বুঝলাম, তাকে বুঝতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম বলা যেতে পারে। তো আমার কথা হচ্ছে যে যারা কথা বলেন তারা সঠিক উচ্চারণে বলুন, সঠিক ভাষায় ভাবে বলুন আর কি। তো বাংলাদেশে এখন তো সেই দিন নাই, সেই যুগও নাই। এখন যে যার খুশি মতো বলে যাচ্ছে। তো তৃতীয় মাত্রা একটু ব্যতিক্রম হলেও সংশোধনের জায়গাটা ওই জায়গায় রয়ে গেছে যে যারা সঠিক উচ্চারণে কথা বলেন তাদেরকে নিয়ে আসুন আপনি। আর আপনি একটি কথা হচ্ছে যে আপনার এখানে সব কিছু নিয়েই আলোচনা হয়, সব খোলামেলা আলোচনা হয়, কিন্তু কথা বলা মানুষ খুবই কম আছে সারা বাংলাদেশে। আপনি করবেনটা কি? সেই এখন কথা হচ্ছে জাতীয় যে সীমাবদ্ধতা কথা এটা। বলার মানুষ খুবই কম, তো কিন্তু কথা বলতেই হবে। তো আরেকটি কথা, প্রথম কথায় ফিরে যায় আবার, যে স্বাধীন গণমাধ্যম না হলে কোনো সরকারি ভালো চলে না ঠিক মতো। গণমাধ্যমে যদি সত্যি কথাটাকে না লেখা হয় তাহলে কি করে দেশ চলে? দেশ যদি স্তবস্তুতিতে ভর্তি হয়ে থাকে তাহলে স্তবস্তুতিতেই কোনো সময় কখনো দেশের কাজ করে না, স্তবস্তুতিতে। তো তৃতীয় মাত্রায় স্তবস্তুতি নাই, সমালোচনা আছে, আলোচনা আছে। তো সেই জন্য আমার কাছে খুব ভালো লাগে আর কি। 24 বছরে পা দিল, তৃতীয় মাত্রা 25 বছর যায়, 24 পা, 25 পা 23 শেষ দিচ্ছে, করে, 24 বছর হয়ে গেল, 23 বছর, 25 বছরে পা দিচ্ছে, এই 24 জন্যই 24 পা দিচ্ছে, পা দিচ্ছে। হ্যাঁ, 24 বছরে। তৃতীয় মাত্রা আয়ু পাক, এই কামনা করছি আমি। কারণ হচ্ছে তৃতীয় মাত্রায় উন্মুখ হয়ে থাকে প্রবাসী বাঙালিরা যেমন, তেমনি আমরা উন্মুখ হয়ে থাকি। এই জন্যে Thank you. সত্য। হ্যাঁ, বলুন। আপনি এক সময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং যে কারণে আপনার সঙ্গে এটা একটা খুবই প্রাসঙ্গিক যে এখন প্রিন্ট মিডিয়া বলেন আর ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রত্যেকটিতে অবাধ সুযোগ আছে। সেই সুযোগটা সত্য অনুসন্ধান করা। মুখরোচক গাল গল্প কিংবা রেটরিক কথাবার্তা দিয়ে একটা পত্রিকা মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। গণমাধ্যমের যে সংস্কার কমিটি হয়েছিল, সৈয়দ কামাল আহমেদ প্রধান ছিলেন, ওনার সাথে আমার একটু কথা হয়েছিল। উনি যে রিপোর্ট দিয়েছিলেন তার আদৌ কি বাস্তবায়িত হয়েছে? অন্তর্বর্তীকালের সময়ে হয়নি, ইগনোর করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা আবার কি? আমি যা বলবো তাই লিখতে হবে, আপনার মতো আপনি লিখতে পারবেন না। বাংলাদেশে, তৃতীয় বিশ্বে, বিশেষ করে এই ধরনের দেশে গণতান্ত্রিক সরকার না থাকার ফলে সবাই কিন্তু দলদাস এবং চিন্তাভাবনার একটা মানসিকতা এমন আছে যে স্বাধীনভাবে তারা চিন্তা করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। ঘুরে ফিরে একই বৃত্তারে তারা ঘোরে। এই জায়গাটা দৃষ্টি প্রসারিত না হলে এবং মানসিকতার ভিতরে যে সীমাবদ্ধতা আছে তার থেকে উত্তীর্ণ না হলে কোনোদিনও গণমাধ্যম প্রকৃত অর্থেই মানুষের কথা, মানুষের সংকটের কথা এবং নানাবিধ সমস্যা যে রয়েছে
সেগুলো বিস্তারিতভাবে সত্যনিষ্ঠভাবে তুলে ধরতে পারবে না। এই পর্যন্ত বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত বলছি, বাংলাদেশ সেই অবস্থা নেই। বর্তমানে যে সরকার এসে এই সরকার বলেছে গণমাধ্যম স্বাধীন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি স্বাধীন। আবার সাইবার আইন নিয়ে কী হবে এই নিয়ে কিন্তু যারা নির্বাচিত হয়েছেন পার্লামেন্টে তাদের ভিতর প্রচণ্ডভাবে ডিবেট আছে। এই জায়গাটা যদি পুরনো আইন কিংবা ধ্যান ধারণা, চিন্তা চেতনা সাইবার আইনে প্রতিফলিত হয়, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না। আজকে দেখেন, গণমাধ্যমের স্বাধীনতা বলছেন, সাংবাদিকদের লেখার স্বাধীনতা নাই। 600 কয়েকজন ভিতর মামলা হয়েছে, কয়েকশো জেলে আছে। তো সেই অবস্থা দাঁড়িয়ে আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলবো, এটা প্রহসনমূলক হয়। আমি তথ্যগুলো আছে, দরকার নেই সে তথ্যের। তবে একটা কথা বলি যে গণমাধ্যম অন্তর্বর্তীকালীন সময়ে তীব্র চাপের মুখে ছিলেন, এটা শুধু আমি না। এখন আমাদের যে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খান কথা বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আর 118 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এবং তার সাথে সাথে আমি বলি, গণমাধ্যমের স্বাধীনতা যদি তীব্র চাপের মুখে থাকে, সেখানে গণতন্ত্র বিকশিত হতে পারে না। আমাদের লক্ষ্যই ছিল 71-এর গণতান্ত্রিক চেতনা, তার সাথে ছিল আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণাপত্রে যেটা, হ্যাঁ, স্বাধীনতা 13ই এপ্রিল যেটা স্বাধীনতার ঘোষণাপত্র, সেটা সনদ। আর এখানে যে সনদ করা হয়েছে জুলাই চার্টার, এই সনদ, এটা কেন সনদ হবে? এটা সনদ হতে পারে না। সনদ জাতির ইতিহাসে একবারই হয়। বাংলাদেশের নাম, তার রাষ্ট্র ব্যবস্থা, তার কাঠামোগত কী হবে সেই সনদের ভিতরে উল্লেখিত থাকে। আর এখানে যে বিষয়টা আসছে, এখন ডিবেট চলছে সংস্কার না সংশোধন। এই আজগুবি কথা নিয়ে মানুষ বোঝে না। কারণ এখানেই লেখা আছে, এই যে জাতীয় জুলাই সনদ কী বলছে, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিশেষ মোহ। অর্থাৎ সংবিধান সম্পর্কিত যত বিষয় আছে, এখানে যে কথা আছে, কি বলছে, সংবিধান সংশোধন সাপেক্ষে। তাহলে সংবিধান সংশোধনটা আগে করতে হবে, আগে সংস্কার না। সংস্কারের যদি অর্থ ধরি আমি, সেটা হলো সব কিছু প্রথম দিকে যেমন বলেছিল আমাদের ছাত্র বন্ধুরা, এখন নেতা, তারা বলেছে সংবিধান 72 সুবার ছুঁড়ে ফেলে দাও। কোথায় ছুঁড়ে ফেলে দেবে? 71-এ 30 লক্ষ রক্ত দিয়ে যে দলিল লেখা হয়েছিল, সেই দলিল ছুঁড়ে ফেলে দেওয়া কথাটা বলা মহা অন্যায়। আর যদি ছোট করে বলি, সেটা হলো দুঃসাহস। সে যাই হোক, এখন যে পার্লামেন্টে চলছে সংবিধান সংশোধন পরিষদ, সেখানে বিরোধী দল অনুপস্থিত, যাবে না তারা বলতেছে না, এটা করতে হবে কেন? গণভোটের জন্য। আরে বাবা, গণভোট তো হয় ওই সময় একটা জিনিস যখন সংশোধন করার পরে সেটা জনগণ গ্রহণ করলো কি করলো না, তার উপরে গণভোট হতে পারে। ভোটের দিন গণভোট আনা, এটা একটা বিচিত্র একটা ফেনোমেনা। কিংবা আগে আনা, এটাও বিচিত্র। আমি কি করেছি সেইটা জনমত যাচাইয়ের জন্য গণভোট হতে পারে, গণভোট আগে হতে পারে না। এইসব অযথা বিতর্ক নিয়ে এসে সংসদকে আজকে বিভাজিত করে, জাতিকে বিভাজিত করে যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে,
এটা নিঃসন্দেহে আমি বলবো জাতি বিভাজন এবং বর্তমান সরকার, নির্বাচিত সরকার তারেক রহমানকে নেতৃত্বে যে এগিয়ে যাবে তার পথে একটা বিরাট বাধা। উনি আর একটা কথা বলেছেন গতকাল পার্লামেন্টের সভাপতি বক্তৃতায়। সময় হবে জি, আমি বেশ 1 মিনিটের শেষ করে দিলাম ওনার কাছে। না ঠিক আছে। 1 মিনিট বলেছি। জি জি উনি প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশে কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে বরদাস্ত করা হবে না। তাহলে এই উগ্রবাদ চরমপন্থা কারা? অন্তর্বর্তীকালীন সরকারের সময় 147 জন কিংবা 48 জন যারা বলতে গেলে জঙ্গি, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা কোথায়? আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দা, এগুলো বিভিন্ন রকম হিজবুত তহরির যে উগ্রবাদ আছে, সেই উগ্রবাদের পৃষ্ঠপোষকতা কোন রাজনৈতিক দল, তারা তারা কীভাবে খেলছে দেশকে নিয়ে, মানুষকে নিয়ে, এটা কিন্তু বোঝার উপায়। এবং আর একটা কথা বলে, সেটা হলো এই, এদের এত প্রচুর অর্থ। কৈটল্য বলেছিলেন শাসন ক্ষমতা দখল করার জন্য তোমার প্রথমে প্রয়োজন অর্থ, যেটা জামাত ইসলামের অর্থ আছে। আমি নির্বাচনে দেখেছি এবার গিয়ে, আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না, বিএনপির প্রার্থীর পক্ষে জনসভা করতে গিয়ে শেষের দিকে দেখলাম প্রত্যেকের হাতে বান্ডেল বান্ডেল টাকা। কোত্থেকে টাকা পেল, কে দিল? হ্যাঁ, তাদের একটা নিজস্ব ধরন আছে যে সদস্য যারা, রোকন যারা, তারা মাসে মাসে টাকা দেয়, একটা অংশ দেয়। আর জামাত বাংলাদেশে এই কয়েক বছরে নিষিদ্ধ থাকার ফলে কয়েক বছরের ভিতরে তারা বিভিন্ন রকম আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন রকম কর্মীচ্ছেদ করেছে সব জায়গায়, যারা তাদের আর্থিক সহায়তা করে। তারপরেও ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন বাইডেন আমলে, সেটা হলো $29 মিলিয়ন। গত সরকারের, গতবার শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে মানে উৎখাত করে গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারে যে টাকা দিয়েছিল, তারা সেই টাকাটা কারা পেয়েছিল? তুরস্ক বা পাকিস্তান। তারা এমন একটা নীলনকশা করেছিল, সেই নীলনকশার অধীনে বাংলাদেশে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মের নামে, ধর্ম প্রচারের নামে, ইসলামের নামে তারা সে টাকাগুলো পেয়েছে বলে অনেক প্রমাণ আছে, পত্রপত্রিকায় লেখা হয়েছে। অধ্যাপক সুধানর হোসেন। ধন্যবাদ আপনাকে উপস্থাপক, সম্মানিত উপস্থাপক। তবে অধ্যাপক আবু সাইদ যা বলে গেলেন তার সব কিছুর সঙ্গে আমি একমত। তবে সংযোজক কিছু বক্তব্য রাখবো আর কি। সেটি হচ্ছে তৃতীয় মাত্রা রাজনীতি নিরপেক্ষ, তবে তৃতীয় মাত্রা রাজনীতির কথা বলে, সংস্কৃতির কথা বলে, সমাজের কথা বলে, সব কিছু নিয়েই বলা হয়। তো আমার কথা হচ্ছে যে দেশটা এভাবেই চলুক। ৭১ আমার ছিল, ৭১ আমার অস্তিত্বের অংশ। এবং জিয়াউর রহমান, যিনি একটি জাতির জন্ম নামে 1974-এর 26শে মার্চ লিখেছিলেন পত্রিকায়, বিচিত্রায় লিখেছিলেন, সেখানে পর্যন্ত বলেছেন মুক্তিযুদ্ধ আমাদের অবিচ্ছেদ্য অংশ। সে মুক্তিযুদ্ধকে বাদ দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। তৃতীয় মাত্রায় মুক্তিযুদ্ধ এসেছে, আসবে, এবং আমি বলেছি যে চিরকাল যেন তৃতীয় মাত্রা টিকে থাকে। চ্যানেল আইয়ের সবচেয়ে ভালো অনুষ্ঠান হচ্ছে তৃতীয় মাত্রা, আমি মনে করি। এবং সেই অনুষ্ঠান যেন টিকে থাকে, এই জন্যেই আমি চাই। একটা কথা হলো, কথকের গুণাবলী নিয়ে কথা বলছিলাম আমি। এইটির কথা একটু বলি। কথক
সুস্পষ্ট উচ্চারণেই সঠিক বাংলায় সঠিকভাবে কথা বলতে পারেন। এই কথাটা কারণ গণমাধ্যম জনগণের কাছে শিক্ষণীয় হতে পারে। এটা পশ্চিম বাংলার দূরদর্শন দেখলেই, দূরদর্শনের কথা এনেছি, দূরদর্শন আমার কাছে অনেক শিক্ষণীয় বিষয় তুলে ধরে এবং কথা বলতে হয় কি করে সেটাও শেখায়। আমরা কথা বলতেও জানি না, আমরা কথা বলতেও জানি না। সেই জন্যে আমি মনে করি যে সব কিছু মিলিয়ে সৎ পরামর্শ যদি তৃতীয় মাত্রাকে দিতে চাই, তাহলে ওই একটি কথাই বলিব যে কথা বলার লোক আনুন আর কি। কথা বলতে যেন তারা পারঙ্গম হয়, সেই কথাটাই বলে যায় আর কি। আরেকটা হচ্ছে শেষ কথা আমার, আর তৃতীয় মাত্রা সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে দেশ, জাতি, সমাজ, সংস্কৃতি সব কিছু নিয়েই বলা হচ্ছে, কিন্তু এখানে নিরপেক্ষভাবে বলা হচ্ছে। এই কথাটাই বলা হয়। রাজনীতি নিরপেক্ষ ঠিকই, কিন্তু রাজনীতির কথা বলা হচ্ছে এখানে। এখানে কোনো মানুষের কটাক্ষ করছে না, এইগুলো কথা। তবে আমরা চাই দেশ জাতি যেন ভালো চলে। তৃতীয় মাত্রা থেকে এই বার্তাটি পৌঁছে দেয়া হোক, এই কথাটাই আমরা চাই। আমরা 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 গণমাধ্যম নিয়ে কথা বলছিলাম। আমি একটু সামাজিক যোগাযোগ মাধ্যম বা নিউ মিডিয়া, এগুলো এখন সমাজে বেশ প্রভাব বিস্তার করছে। এখন সেই প্রভাব ইতিবাচক নেতিবাচক সেটা বিবেচনার অবশ্যই দাবি অবশ্যই রাখে। অবশ্যই। তো আমি এই জায়গাটা একটু আপনার মতামত শুনতে চাই। তবে আমি ইতিমধ্যে ইঙ্গিত করেছি সেই কথাটি। তবে কথা হচ্ছে গণমাধ্যম যেভাবে তৃতীয় মাত্রা এগিয়ে যাচ্ছে সেভাবেই এগিয়ে যাক, আমি আপত্তি করব না। কিন্তু তৃতীয় মাত্রা যেন স্পষ্ট কথা থাকে আরও, সেই কথাটি বলবো আমি, যে আরও স্পষ্ট করে কথা বলো, তৃতীয় মাত্রা এড়িয়ে যেন না যায়, সেই কথাটি বলা হোক আর কি। ধন্যবাদ। প্রফেসর আবু সাঈদ, আপনার কোনো অবজারভেশন আছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম তার কি আছে? হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ফেসবুক আসছে, ইউটিউব আসছে, আরও অনেক কিছু আসছে। এগুলো সাময়িকভাবে মানুষের, বিশেষ করে তরুণ সমাজকে নানা ধরনের বিভ্রান্তির ভিতর নিয়ে যাচ্ছে। এবং ফেসবুকের মাধ্যমে অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি সব মানুষের কাছে বার্তা দেওয়া সহজ এবং কোনো জবাবদিহি ছাড়াই। যার জবাবদিহিতা নাই যে সিস্টেমের, ওই সিস্টেম কখনো সত্যের উপর দাঁড়িয়ে বেশি দিন চলতে পারে না। আজকে পৃথিবীটা আমাদের হাতের মুঠায়, বিশেষ করে মোবাইলের কারণে। সেই জন্য আমাদের এখন অপতথ্য, বানোয়াট বয়ান, এগুলো এত বেশি প্রচারিত হচ্ছে, এখানে তরুণ সমাজ বিভ্রান্ত হচ্ছে এবং একই সাথে তারা দেশকে এগিয়ে নেওয়ার যে সঠিক রাস্তা সেটা খুঁজে পাচ্ছে না। তা আমি আশা করব এবং আমি বিশ্বাস করব এই ভেবে যে যারা ফেসবুক চালান তারা এদেশের মানুষ, দেশের সাথে সম্পর্কিত। আপনার ভিতরে যদি ন্যূনতম দেশপ্রেম থাকে তাহলে দেশের কথা বলেন, মানুষের কথা বলেন, সঠিক তথ্য দেন, বস্তুগত কথা বলেন, বস্তুনিষ্ঠতার কথা বলেন, তাহলেই বুঝবো যে আপনাদের দেশপ্রেম আছে। নচেত ওই ৭১ সালে যেমন হয়েছিল, মানে বাংলাদেশ যাতে টিকে না থাকতে পারে, পরাধীন থাকে, অনুরূপভাবে এই ফেসবুকের কিছু লোক এমনভাবে কথা বলেন যাতে মনে হয় আমাদের এ দেশ আমাদের না এবং দেশের কোনো সমস্যা সংকট নাই,
অথবা এত গভীর সংকট আছে যের থেকে আমরা সেই গর্ত থেকে উঠতে পারবো না। এই দুটোই খারাপ। সেজন্য আমরা ফেসবুক নির্ভর না হয়ে সত্য অনুসন্ধানের মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে গণমাধ্যম, সামাজিক গণমাধ্যম যাতে সঠিকভাবে আসে তার জন্য নীতিমালা প্রয়োজন। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, 2024 সালের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্র অভিমুখে যাত্রা শুরু করেছে দুটো পর্ব। একটা অন্তর্বর্তীকালীন সরকারের পর্ব, অভ্যুত্থান উত্তর, আরেকটা হচ্ছে 2026 ফেব্রুয়ারির নির্বাচনের পরে আরেকটা পর্ব, একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে। সো আপনার অবজারভেশন কি এই যে দুটো পর্ব এবং যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু বা যে লক্ষ্য নিয়ে আসলে এই অভ্যুত্থানটি হয়েছে, সেখান থেকে আমরা কতখানি কাছা, মানে সেই স্বপ্নের কতখানি কাছাকাছি, কতখানি দূরে, ব্যত্যয় বিচ্যুতি কি আছে বলে আপনার কাছে মনে হয়? বা ধন্যবাদ। এখানে আপনার দুটো প্রসঙ্গ এসেছে, গণ অভ্যুত্থান আর একটা গণতন্ত্রের অভিযাত্রা। এবং সেখানে আমি দুটো পর্ব বলেছি, একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন পর্ব, আরেকটা হচ্ছে নির্বাচনোত্তর পর্ব। অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছেন? এক। দুই, গণ অভ্যুত্থান কাকে বলে? 69 গণ অভ্যুত্থানে আমি একজন অংশগ্রহণকারী, কিন্তু গণ অভ্যুত্থান কাকে বলে এই প্রসঙ্গটি আপনি বিবেচনা করা দরকার তৃতীয় মাত্রায়। আর অন্য কোনো চ্যানেল না করলেও তৃতীয় মাত্রায় অন্তত বিবেচনা করা দরকার। 24 গণতন্ত্র গণ অভ্যুত্থান কিনা সেই প্রশ্নটি আমি রেখে যাচ্ছি, উত্তর আপনারা দেবেন। 1, 2, গণতন্ত্র বাংলাদেশে ছিল খ্রিস্টপূর্ব 6 শতকে। কেপি জয়সওয়াল, কাশীপ্রসাদ জয়সওয়াল, বিহারের ইতিহাসবিদ, তিনি লিখেছেন অ্যানশিয়েন্ট হিন্দু পলিটি। তিনি অবশ্য শিরোনামে ভুল করেছেন। তো কথা হলো খ্রিস্টপূর্ব 6 শতকে বাংলাদেশে গণতন্ত্র ছিল এবং সেই জন্য বৌদ্ধ ধর্ম গণতান্ত্রিক অত্যন্ত। তো কিন্তু সেই জন্য গণতন্ত্র ফিরে যাওয়া আমাদের দরকার, গণতন্ত্র প্রতিষ্ঠা নয়। সব সরকারই বলে গণতন্ত্র প্রতিষ্ঠা, কিন্তু হয়ে যায় ছারখার, হয়ে যায় ছারখার। গণতন্ত্র মানে জনগণের তন্ত্র। ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাব না, সোজা কথায় আমি বলি গণতন্ত্র কোথায় যাচ্ছে আমরা। 71 মুক্তিযোদ্ধা যারা, উনি একজন মুক্তিযোদ্ধা, অধ্যাপক আবু সাইদ তিনি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু আমি মুক্তিযোদ্ধা নই, তবে মুক্তিযুদ্ধের ফসল আমি। এই কথাটা 71 ইন্দিরা গান্ধী একবার বিচারপতি আবু সাইদ চৌধুরী, ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত ছিলেন তিনি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য পদ থেকে ইস্তফা দিয়েছেন, তিনি পদত্যাগ করেছিলেন। তিনি তাকে বলেছিলেন যে আবু সাইদ চৌধুরীকে, যে আপনার দেখুন বাংলাদেশে যেন কোনোদিন সামরিক শাসন না হয়, কিন্তু গণতন্ত্র হত্যা করে সামরিক শাসন হয়েছে বাংলাদেশে, সবসময় হয়েছে, একবার না অসংখ্যবার গণতন্ত্র হত্যা করা হয়েছে। গণতন্ত্রের অভিযাত্রা এখনও শুরু হয়নি, আমি মনে করি গণতন্ত্রের পথে অভিযাত্রা এখনও শুরু হয়নি। আমি চাই গণতন্ত্রের দিকে বাংলাদেশ যাক। ওকে, ধন্যবাদ। অধ্যাপক আবু সাইদ। দেখুন, আজকে কাকতালীয়ভাবে যেমন তৃতীয়মাত্রার জন্মদিন, তেমনি রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য একটা টার্নিং পয়েন্ট। কর্তৃত্ববাদী শাসন থেকে এসে এই 16 তারিখেই একটা টার্নিং পয়েন্ট হয়েছিল। আগের যাই স্লোগান দিত কোটা সম্পর্কে, এখানে এসে বৈষম্যের কথা বলা হলো, গণতন্ত্রের কথা বলা হলো এবং নতুন বাংলাদেশ করার কথা বলা হলো। তার প্রেক্ষিতে
গত অন্তর্ভুক্ত সরকারের সময় আমরা দেখেছি যে কিভাবে অতীতকে ঘেঁটে বর্তমানের পথ অবরুদ্ধ করে অন্তর্বর্তী সরকার সেই পথকে জঙ্গিবাদের দিকে নিয়ে গেছে। এবং আমি কথা বিশ্বাস করি, আজকে বাংলাদেশে যে ধর্মীয় উন্মাদনা, যার ফলে মাজার ভাঙা হচ্ছে, এমনকি বঙ্গবন্ধুর বাড়ি, যেটা আমরা স্বাধীনতার স্মারক হিসাবে দেখি, সেটাও গুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় মাদ্রাসা মন্দির ভাঙা হয়েছে এবং বিভিন্ন রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়েছে এবং হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। সংখ্যা চাইলে এখানে যা সংখ্যা আছে আমার কাছে আছে। সে যাই হোক, আমি যে কথা বলতে চাই, গণতন্ত্র সহজ জিনিস না। গণতন্ত্র বললে আবার গণতন্ত্র হয়ে গেল তা না। গণতন্ত্রকে মোয়ানা খেয়ে ফেলে দিলাম। গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা যদি করতে হয়, তাহলে আমার মালিক যে, তার কাছে জবাবদিহি থাকতে হবে। আমার মালিককে, আমার মালিক হলো জনগণ। জনগণের কাছে যেতে হবে, তাদের রায় নিতে হবে, তাদের সম্মতি নিতে হবে। এই সম্মতির ভিত্তিতে, এটা হলো প্রথম স্তর, এবং তার ভিত্তিতে যে সংবিধান, জনগণ এবং দেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। সংবিধানে আবার তিনটা খুঁটি আছে। একটা হলো বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সংসদ। এই খুঁটিগুলো যদি শক্ত না হয়, এবং এই খুঁটিগুলোর সাথে আবার আরও কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, যেটা শক্তিশালী না হলে কোনোদিনও গণতান্ত্রিক প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে না। কর্তৃত্ববাদী শাসনের সবগুলোকে কক্ষিগত করেছে বলেই আজকে তারা বিতাড়িত হয়েছে। আমি আশা করব যে যা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার এবং বিরোধী দল আজকে সংসদে আছেন, তারা এই কথাটা যেন বলে রাখেন যে কেন্দ্রীভূত ক্ষমতা কোনোদিনও গণতন্ত্র বিকাশের পক্ষে সহায়ক তো নয়, অন্তরায়। তার সাথে সাথে আমি আর একটা কথা বলে দিই যে কেন্দ্রীভূত এই যে ক্ষমতা, এটাকে কী করে ভাঙতে হবে? আমাদের সংবিধান আছে 59 অনুচ্ছেদে স্থানীয় সরকার আছে, কিন্তু স্থানীয় শাসন কিন্তু নাই। তাহলে সেই সরকারগুলো যদি মাটির কাছাকাছি যারা আছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা, সেগুলো কোথায়? 2 বছর ক্ষমতায় থাকলেন, আপনি যদি একটাও কাজ করে দিতেন, এই ক্যাশের বেসর দফা টফা নিয়ে দীর্ঘ কয়েক মাস লাগালেন, এর ভিতরে যদি একটাও কাজ করতেন যে আমি ইউনিয়ন পরিষদটা গঠন করে দিলাম, তাও আমরা বুঝতাম যে মানুষের পালস কী, মানুষের অভাব কী, এবং মানুষ গিয়ে কাছের যে লোকটা মেম্বার থাকবে তার কাছে সে দুঃখের কথা বলে যে আমি খেতে পাইনি, আমি আজ অসুস্থ, আমার পরিবার আজকে এই অবস্থায় আছে, আমার মেয়ের শিক্ষার এই অবস্থা আছে, স্বাস্থ্যের এই সংকট আছে, বলতে পারত। সেই ব্যবস্থা কেউ করেন। এখন এই সমস্ত উত্তরাধিকার সূত্রে যত সংকট এবং যে সমস্ত সমস্যা বলে আছে, এটা বলতে গেলে একটা জট পাকিয়ে গেছে। সেই জট এসে এখন নতুন সরকার তারেক রহমানের সরকারের উপরে একেবারে মানে বসে পড়েছে। এই সংকট থেকে উত্তরের জন্য আমি মনে করি বৃক্ষরোপণ অভিযান চলছে, খাল কাটা অভিযান চলছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা কার্ডের মাধ্যমে দেবে, বিভিন্ন কার্ডের মাধ্যমে, হ্যাঁ ঠিক আছে, এগুলো আপনার এই প্রকল্পগুলো ঠিক আছে, কিন্তু এ বাস্তবায়িত করতে হলে সামাজিক আন্দোলন লাগবে। সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন যদি না হয় এবং সেটাকে ফলপ্রসূতে দেওয়া হয়, গণতন্ত্র টেকে না, কর্মসূচি টেকে না, এবং দুর্নীতি বৃদ্ধি পায়, এবং আলটিমেটলি আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়িত হয় না।
দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ডক্টর আবু সাঈদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এই পর্বের মধ্য দিয়ে তৃতীয় মাত্রা 24 বছরে পা দিচ্ছে এবং সেই বিষয় নিয়েই এর সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আমার অতিথিরা আলাপ করছিলেন। 23টি বছর একেবারে কম নয়, প্রতিদিন প্রতি রাতে একটি অনুষ্ঠান, এবং সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগিতায়। আপনার অনুষ্ঠানটার সঙ্গে ছিলেন বলে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এই অনুষ্ঠান নির্মাণে যারা আমার সহকর্মী তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষ করে এই অনুষ্ঠানের পেছনে যে প্রধান মানুষটি আছেন ফরিদুর রাজা সাগর, তাকে কৃতজ্ঞতা জানাতে চাই যারা আমাদেরকে বিভিন্ন সময়ে স্পন্সর হিসেবে সহায়তা করেছেন এবং যারা এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন। অনেকেই আজকে পৃথিবীতে নেই, আমরা তাদেরকেও স্মরণ করি এবং আজকে যারা অংশ নিলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং আমরা আশা করব যে আমার অতিথিরা আশা করছেন বা প্রত্যাশা করছেন যে অনুষ্ঠানটি দীর্ঘকাল টিকে থাকুক, বেঁচে থাকুক। সেটা নির্ভর করবে আপনাদের সহযোগিতার উপরে, সমর্থনের উপরে। আপনারা আমাদের সঙ্গে থাকলেন সেই অনুষ্ঠান, আমি হয়তো থাকবো না, কিন্তু অনুষ্ঠানটি টিকে থাকবে, বেঁচে থাকবে এবং তার যে কর্তব্য, দায়িত্ব সেটা পালন করতে পারবে। আপনাদের সবার জন্য শুভকামনা।